নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় আরও একটি অলৌকিক পর্বে আপনাদের সকলকেই জানাই আন্তরিক সুস্বাগতম। আজকে আপনারা শুনছেন লেখক শৈলশেখর মিত্রের ভৌতিক গল্প ছবি। যাকে নিয়ে আমার এই কাহিনী বলা, তিনি হলেন হরিচরণ ঘোষ নামে এক শিল্পী। হরিচরণবাবু ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে সমসাময়িক প্রখ্যাত চিত্রকর রবি বর্মার অনুকরণে অয়েল পোর্ট্রেট এঁকে বেশ নাম করেছিলেন। সেকালে রাজবাড়িতে, ধনী ব্যক্তিদের বাড়িতে, জমিদার বাড়িতে পোর্ট্রেট আঁকার জন্য হরিচরণবাবুর ডাক পড়ত। হরিচরণবাবু ছবি এঁকে প্রচুর পয়সা রোজগার করেছিলেন। তিনি মাতেলা নামে একটি গ্রামে চমৎকার বাগান বাড়ি কিনেছিলেন। মাঝে মাঝে অবসর যাপনের জন্য বাগান বাড়িতে গিয়ে থাকতেন। সেখানে তিনি নিজের খেয়ালে ছবি আঁকতেন, বই পড়তেন, ইচ্ছে মতো ঘুরে বেড়াতেন। বাগান বাড়িটা হরিচরণবাবুর খুবই প্রিয় ছিল। তখন অনেকেই বলতেন হরিচরণবাবুর আঁকা পোর্ট্রেট রবি বর্মার চেয়েও ভালো। হাইলাইটের কাজ অনেক সুন্দর, ফিগার ড্রয়িং নিখুঁত। মাতেলায় এদিক ওদিকে আরও 2-4 অবস্থাপন্ন লোকের বাগান বাড়ি ছিল। আগেকার ধনী ব্যক্তিদের বাগান বাড়ি রাখার একটা রেওয়াজ ছিল। সালটা বোধ হয় 1890 হবে। হরিচরণবাবু কানপুরে সতীশ সেন নামে এক ধনী ব্যক্তির পারিবারিক ছবি আঁকার জন্যে মাস 2 তার বাড়িতে ছিলেন। সতীশবাবু বাঙালি হলেও কানপুরে একজন গণ্যমান্য ধনী ব্যক্তি হিসেবে গণ্য হতেন। তার বাড়িতে রীতিমতো ছবি আঁকার চর্চা ছিল। সতীশবাবুর নিজে জল রঙে ভালো মিনিয়েচার মোগল পেন্টিং আঁকতেন। অথচ একসময়ে সতীশবাবুর বাড়িতেই হরিচরণবাবুর বিদেশি পদ্ধতিতে আঁকা ছবির কঠোর সমালোচনা হতো। কিন্তু এখন সকলে হরিচরণবাবুর আঁকা সুখ্যাতি করে। 2 মাস ধরে হরিচরণবাবু সতীশবাবুর বাড়ির লোকেদের যেসব ছবি এঁকেছিলেন সেগুলি হরিচরণবাবুর জীবনের অন্যতম সেরা আঁকা। কানপুর থেকে ফিরে কয়েকদিন পরে হরিচরণবাবু বিশ্রাম নেবার জন্যে বাগান বাড়িতে গিয়েছিলেন, যেমন তিনি মাঝে মাঝে যেতেন। একদিন বিকেলবেলায় বাগান বাড়ির পেছনের রাস্তায় বেড়াতে বেরিয়ে একটা বড় দিঘির পাশ দিয়ে যাচ্ছেন। রাস্তাটা খুবই নির্জন, 1/2 মাইলের মধ্যে কোনো লোক থাকে না। হরিচরণবাবু ধীরে ধীরে হাঁটছেন। এমন সময় একটা কুকুর হরিচরণবাবুর পিছনে এসে ঘেউ ঘেউ করে চিৎকার করতে লাগলো। হরিচরণবাবু ভয় পেয়ে জোরে জোরে হাঁটতে লাগলেন, কিন্তু তবু কুকুরটা পিছু ছাড়ল না। কুকুরটার হাবভাব দেখে মনে হচ্ছিল এক্ষুনি কামড়ে দেবে। হরিচরণবাবু ভয় পেয়ে দৌড়তে লাগলেন। কুকুরটাও ঘেউ ঘেউ করতে করতে 1 হাত পেছনে পেছনে দৌড়তে লাগলো। হরিচরণবাবু তখন এত ভয় পেয়ে গেলেন যে কোনো দিকে না তাকিয়ে প্রাণের ভয়ে দৌড়তে গিয়ে দিঘিতে পড়ে গেলেন। হরিচরণবাবু উত্তর কলকাতার লোক, গঙ্গায় অনেক সাঁতার কেটেছেন। তিনি পাড় থেকে 2 হাত সরে গিয়ে দাঁড় সাঁতার কাটতে লাগলেন। কুকুরটাও পাড়ে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতে লাগলো। কিছুক্ষণ পরে হরিচরণবাবু বুঝতে পারলেন তার দম ফুরিয়ে আসছে। ঠিক তখনই তাঁর একটা পা হঠাৎ জলের তলার ঝাঁঝিতে জড়িয়ে গেল। তিনি যতই পা ছোড়ার চেষ্টা করতে লাগলেন ততই পা ঝাঁঝিতে জড়িয়ে যেতে লাগলো।
কিছুতেই পা টেনে বার করতে পারছেন না। হরিচরণবাবু বুঝতে পারলেন যেভাবে পা আটকে গেছে তাতে আর কিছুক্ষণের মধ্যে তিনি ডুবে যাবেন। এমন সময় হরিচরণবাবু দেখতে পেলেন পথ দিয়ে একটি 15-16 বছরের মেয়ে আসছে। তিনি চিৎকার করে মেয়েটিকে ডাকতে সে দ্রুত এগিয়ে আসলো। ভাগ্যক্রমে সেখানে বাঁশ ঝাড়ের পাশে একটা সরু লম্বা ভাঙা বাঁশ পড়েছিল। ঝাড় থেকে বাঁশটা কাটার পর কেউ সেটা অপ্রয়োজনীয় মনে করে ফেলে গেছে। মেয়েটিকে দেখে কুকুরটা কিরকম ভয় পেয়ে গেল। মেয়েটি এগিয়ে এসে বাঁশটা কুড়িয়ে নেবার আগেই কুকুরটা ভয় পেয়ে লেজ গুটিয়ে কেউ কেউ করতে করতে পালিয়ে গেল। মেয়েটি তখন সেই ঝিলের পাড়ের ধারে এসে ঝুঁকে পড়ে বাঁশটা হরিচরণবাবুকে এগিয়ে দিলে তিনি কোনো গতিতে বাঁশের ডগাটা ধরতে সক্ষম হন। হরিচরণবাবু বাঁশের ডগাটা ধরলে মেয়েটি তাকে টেনে পাড়ে তোলে। পাড়ে উঠে হরিচরণবাবু এত নার্ভাস হয়ে পড়েন যে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়েন। অনেকক্ষণ তার মুখ দিয়ে কথাই বের হয়নি। মেয়েটি হরিচরণবাবুর সামনে চুপচাপ দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে হরিচরণবাবু উঠে দাঁড়ালে মেয়েটি বললে, আপনাকে আমি চিনি, আপনি বিখ্যাত চিত্রশিল্পী হরিচরণ ঘোষ। আমি কানপুরে সতীশবাবুর বাড়িতে আপনার আঁকা ছবিগুলো দেখেছি, দারুণ ভালো লেগেছে। তারপর হেসে বলল, এরকম ছবি আমার যদি কেউ এঁকে দিত তো নিজেকে ধন্য মনে করতাম। হরিচরণবাবু বুঝতে পারলেন মেয়েটি অভিজাত বংশের, নিশ্চয়ই কোনো বাগান বাড়িতে বেড়াতে এসেছে। তিনি মেয়েটিকে বললেন, তুমি আমায় প্রাণে বাঁচিয়েছ, তোমার ঋণে জীবনে শোধ করতে পারবো না। তোমার মতো একটা সুন্দর মুখ আঁকবার সুযোগ পেলে আমিও নিজেকে ধন্য মনে করব। মেয়েটি বলল, পরশু আমি এখান থেকে চলে যাচ্ছি, তাহলে কাল থেকেই আঁকা শুরু করুন। কাল শনিবার, প্রতি শনিবার আমি নিরম্ব উপোস করে মনব্রত পালন করি, তাই শনিবার দিনটা আমার কাছে মোটেই সুখের নয়। দিন যেন কাটতে চায় না। সকাল থেকে আপনার কাছে এসে সন্ধে অবধি আপনাকে চুপচাপ সিটিং দেব। আপনার ছবি আঁকা দেখতে দেখতে আমার দিনটা ভালোভাবেই কেটে যাবে। পরে কলকাতায় আমি লোক পাঠিয়ে আপনার বাড়ি থেকে ছবিটা আনিয়ে নেব। হরিচরণবাবু বললেন, পুরো একটা দিনে তোমার মুখ ছবিতে ঠিকই ধরতে পারবো, বাকি কাজ কলকাতায় করে নেব। মেয়েটি তারপরে বলল, আমার দেরি হয়ে গেল, এখন চলি, কাল 8টায় আপনার বাড়ি ঠিক আসব। এই বলে মেয়েটি যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে ফিরে গেল। ঠিক তখনই তাঁর একটা পা হঠাৎ জলের তলার ঝাঁঝিতে জড়িয়ে গেল। তিনি যতই পা ছোড়ার চেষ্টা করতে লাগলেন ততই পা ঝাঁঝিতে জড়িয়ে যেতে লাগলো। কিছুতেই পা টেনে বার করতে পারছেন না। হরিচরণবাবু বুঝতে পারলেন যেভাবে পা আটকে গেছে তাতে আর কিছুক্ষণের মধ্যে তিনি ডুবে যাবেন। এমন সময় হরিচরণবাবু দেখতে পেলেন পথ দিয়ে একটি 15-16 বছরের মেয়ে আসছে। তিনি চিৎকার করে মেয়েটিকে ডাকতে সে দ্রুত এগিয়ে আসলো। ভাগ্যক্রমে সেখানে বাঁশ ঝাড়ের পাশে একটা সরু লম্বা ভাঙা বাঁশ পড়েছিল। ঝাড় থেকে বাঁশটা কাটার পর পরের দিন সকাল 7টায় হরিচরণবাবুর গোপী চাকর যথারীতি তাকে জল খাবার দিলে তিনি চা জল খাবার খেয়ে মেয়েটির জন্যে অপেক্ষা করতে লাগলেন। মেয়েটির বসার চেয়ার পেতে রেখেছেন, যাতে এলেই আঁকা শুরু করতে পারে।
ঠিক 8টার সময় মেয়েটি এসে উপস্থিত হলো। উনি জিজ্ঞেস করলেন, কেমন আছো? ঘাড় নেড়ে মেয়েটি জানালো, ভালো আছে। হরিচরণ বাবুর মনে পড়ে গেল ও আজ মৌন ব্রত পালন করছে, কথা বলবে না। খারাপ লাগলো ভেবে আজ ওর নিরম্ব উপবাস, অথচ ছবি আঁকতে আঁকতে হরিচরণ বাবুর কয়েকবার চা খাওয়ার অভ্যেস আছে। মেয়েটি স্থির হয়ে চেয়ারে বসে রইল, একদম নড়াচড়া করে না। অসম্ভব ভালো মডেল। হরিচরণবাবু ক্যানভাসে ছবি আঁকা শুরু করলেন। দুপুরবেলায় স্নান করে ভাত খাবার সময় ছবি আঁকা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। তখন উনি মেয়েটিকে আরাম করে বিছানায় শুয়ে বিশ্রাম করতে বললেন, কিন্তু ঘাড় নেড়ে মেয়েটি রাজি হলো না। হরিচরণবাবুর বাগান বাড়িতে ইলেকট্রিক নেই, কারণ এই গ্রামে এখনও ইলেকট্রিক আসেনি। যতক্ষণ দিনের আলো ছিল হরিচরণবাবু একটানা ছবি আঁকলেন। উনি মেয়েটির মুখ ক্যানভাসে অবিকল ধরতে পেরেছিলেন। সত্যি মেয়েটির অসীম ধৈর্য, একদম নড়াচড়া করছিল না। সন্ধে হবার আগেই মেয়েটি বাড়ি ফিরে গেল। ফিরে যাবার আগে মেয়েটিকে হরিচরণবাবু বললেন, দিন 15 পরে ছবিটা আমার কলকাতার বাড়ি থেকে নিয়ে যেও, অসম্ভব ভালো মডেল। হরিচরণবাবু ক্যানভাসে ছবি আঁকা শুরু করলেন। দুপুরবেলায় স্নান করে ভাত খাবার সময় ছবি আঁকা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। তখন উনি মেয়েটিকে আরাম করে বিছানায় শুয়ে বিশ্রাম করতে বললেন, কিন্তু ঘাড় নেড়ে মেয়েটি রাজি হলো না। হরিচরণবাবুর বাগান বাড়িতে ইলেকট্রিক নেই, কারণ এই গ্রামে এখনও ইলেকট্রিক আসেনি। যতক্ষণ দিনের আলো ছিল হরিচরণবাবু একটানা ছবি আঁকলেন। উনি মেয়েটির মুখ ক্যানভাসে অবিকল ধরতে পেরেছিলেন। সত্যি মেয়েটির অসীম ধৈর্য, একদম নড়াচড়া করছিল না। সন্ধে হবার আগেই মেয়েটি বাড়ি ফিরে গেল। ফিরে যাবার আগে মেয়েটিকে হরিচরণবাবু বললেন, দিন 15 পরে ছবিটা আমার কলকাতার বাড়ি থেকে নিয়ে যেও। সেখানে তার পছন্দ মতো মাত্র 5খানা ছবি টাঙানো আছে। ছবিটা কিছুদিন আগে একজন আমেরিকান ভদ্রলোক বেশ মোটা টাকায় কিনতে রাজি হয়েছিলেন। হরিচরণবাবু বিক্রি করেননি। ভদ্রলোক বেশ অবাক হয়ে গিয়েছিলেন যখন এত টাকার বিনিময়েও হরিচরণবাবুর মতো পেশাদার শিল্পী ছবিটা বিক্রি করতে রাজি হলেন না। হঠাৎ একদিন সতীশবাবু আগাম কোনো খবর না দিয়ে হরিচরণবাবুর বাড়িতে সস্ত্রীক এসে উপস্থিত হলেন। আসার কারণ হরিচরণবাবুকে আর একবার কানপুরে যাওয়ার অনুরোধ করতে। হরিচরণবাবু আগে যখন কানপুরে গিয়েছিলেন তখন সতীশবাবুর এক ছেলে, বৌমা, নাতি লন্ডনে ছিল। ছেলে ব্যারিস্টারি পড়তে গিয়েছিল। সেই ছেলে সপরিবার কানপুরে ফিরে এসেছে। পারিবারিক ছবির সঙ্গে তাঁদেরও ছবি থাকা দরকার। হরিচরণবাবু আর সতীশবাবু যখন কথা বলছিলেন তখন সতীশবাবুর স্ত্রী ঘুরে ঘুরে হরিচরণবাবুর আঁকা ছবিগুলো দেখছিলেন। ভেতরের ঘরের ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ আঁক করে চিৎকার করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। হরিচরণবাবু ছুটে গিয়ে চোখে মুখে জলের ছিটে দিলে তার জ্ঞান ফেরে। তখন তিনি বলেন, ওই ছবিটা আপনি আঁকলেন কি করে? ওটা আমার মেয়ের ছবি, ও 10 বছর আগে মারা গেছে। সতীশবাবুও ছবিটা দেখে বললেন, ওটা বাণীটি ছবি। হরিচরণবাবু তখন তাদের সব ঘটনা শোনালেন। শুনে সতীশবাবুর স্ত্রী বললেন, সত্যি ও প্রতি শনিবার নিরম্ব উপবাস করত এবং মৌন ব্রত পালন করত। 10 বছর আগে ও টাইফয়েডে মারা যায়। আমাদের বাড়িতে ওর কোনো ছবি নেই, কারণ তখনকার দিনে ঘরে ঘরে ক্যামেরার প্রচলন ছিল না। বাণীর বাঁ পাশের গালের তিলটার জন্যে ওকে আরও সুন্দর লাগত।
ছবিতে তিলটা ভালো ফুটে উঠেছে। সতীশবাবু হরিচরণবাবুকে বললেন, যত দাম লাগে আমি দিয়ে দেব, ছবিটা আমায় দিন। বাড়ির হল ঘরে পারিবারিক ছবিগুলোর সঙ্গে ওটা থাকবে। হরিচরণবাবু বললেন, আমি তো কয়েকদিন পরেই আপনার ওখানে আপনার ছেলের ছবি আঁকতে যাব, তখন কানপুরে ছবিটা নিয়ে গিয়ে আপনাকে উপহার দেব। এই ছবি আমি বিক্রি করব না।